ডুয়ার্স বলতে শুধু জঙ্গল, নদী এবং চা বাগানের মধ্যে ঘুরে বেড়ানো নয়। ডুয়ার্স থেকে দিনের দিন বিদেশ সফর করে চলে আসা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডুয়ার্সের ঠিক উত্তরে রয়েছে হিমালয় পর্বতের কোলে সুন্দর ভুটান দেশ। আর ডুয়ার্সের খুব কাছে জয়গাঁও সীমান্ত পেরিয়ে চলে আসা যায় ভুটানের ফুনসেলিং শহরে। সেখানে গাড়ি নিয়ে এসে বা গাড়ি ভাড়া করে আপনারা ঘুরে নিতে পারেন ভুটানের এই ফুনসেলিং শহরের বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঝুলন্ত সেতু এবং যার নিচ দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। এই হ্যাঙ্গিং ব্রিজের ওপর থেকে তোরসা নদীটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, স্রোতও আছে এবং উপর থেকে ভিউটা জাস্ট অসম। ঝুলন্ত সেতুর পাশেই রয়েছে আমুচু সাসপেনশন ব্রিজ। সেখান থেকে ভুটানের রাস্তায় গাড়ি করে ঘুরে বেড়ানোর এক দুর্দান্ত অভিজ্ঞতা। এখানে একটা নিয়ম আছে, এখানে গাড়ি চালানোর সময় কোনো গাড়ির হর্ন দিতে পারবে না, মানে কোনো হর্ন বাজাতে পারবে না। এই যানজটবিহীন রাস্তায় প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে করতে ঘুরে আসতে পারেন ভুটানের বিখ্যাত খরবন্দি মনেস্ট্রিতে। এই সব কিছু ঘুরে ভুটান থেকে বেরিয়ে ডুয়ার্সে ফেরার পথে তোরসা নদীর তীরে তোরসা রিভার ক্যাম্পে এক দুর্দান্ত লাঞ্চ করে ফেলতে পারেন। এই সব কিছু থাকছে আজকের এই পর্বে, তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের ফুনসেলিংয়ের জন্য আমাদের গাড়িও চলে এসছে, কিন্তু তার আগে আমাদের ব্রেকফাস্টটা করে নিতে হবে। এখন ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি ডাইনিংয়ে। ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ফুনসেলিংয়ের জন্য। গাড়ি অলরেডি চলে এসছে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ছাড়তে হবে, বেশিক্ষণ টাইম দিলে চলবে না। তো চলুন খেয়ে নিই আগে। তো ব্রেকফাস্টে সবাই চলে এসছে, আর ব্রেকফাস্টে তো ভালোই খাবার দিয়েছে, লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। আমরা এখন খেয়ে নিয়ে আবার আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে করে যাব ফুনসেলিং। অনেকগুলো জায়গা কভার করা আছে। ভালো বেশ করে লুচি, ছোলার ডালটা একদম হালকার ওপর, ঠিক আছে। ব্রেকফাস্ট শেষ, এখন আমাদের গাড়িতে উঠতে হবে। যাত্রা শুরু হবে আজকে ভুটানের ফুনসেলিং, আর তার সঙ্গে আরও অনেক দর্শনীয় স্থানের। সবাই গাড়িতে উঠছে, আর আমিও গাড়িতে উঠে পড়ি, যাত্রা শুরু হবে। চলুন। আমাদের এখন যাত্রা শুরু হলো। এখন আমরা চললাম ফুনসেলিংয়ের পথে। এখান থেকে মানে ফুনসেলিং যেতে লাগবে প্রায় 2 ঘন্টার মতো, মানে 80 কিলোমিটার ওপর দূরত্ব এখান থেকে ফুনসেলিং পর্যন্ত। মানে এখন লম্বা সফরে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের সঙ্গে আমাদের সাথী প্রতাপ ভাই আজকে আমাদের পুরো জায়গাগুলো ঘুরে দেখাবে। আমি এনার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা এখানে এলে, মানে ডুয়ার্স এলে বা জলদাপাড়া এলে বা শিশেমারা এলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি ভালো আপনাদের ঘুরিয়ে দেখাবেন পুরো জায়গাগুলো। তো এখন আমরা চললাম শিশামারা হয়ে, জঙ্গল হয়ে, মানে কালকে আমরা হাসিমারা স্টেশন থেকে যে রাস্তা দিয়ে আমরা এই অর্কিড হোমস্টেতে এসে পৌঁছেছিলাম, সেই রাস্তা দিয়ে, মানে সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব শিশামারা জঙ্গলের মধ্যে দিয়ে। আর তারপরে 2 ঘন্টা পর গিয়ে পৌঁছবো হচ্ছে ফুনসেলিংয়ে। আর ওখানে গিয়ে আমাদের আছে দুপুরের লাঞ্চ তোরসা রিভার ক্যাম্পে, যেটা প্রতাপ ভাই সাজেস্ট করেছে আমাদের ওখানে লাঞ্চ করার জন্য। তো দেখতে থাকুন আজকে আমাদের এই সফর।
আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে আমাদের জলদাপাড়া হাতি সাফারি করার কথা ছিল, কিন্তু আমরা জানতাম না যে আজকে বৃহস্পতিবার জঙ্গল বন্ধ থাকে, তাই আজকে আমরা যাচ্ছি ফুড সিলিংয়ে। আর আগামীকাল থাকবে আমাদের জলদাপাড়া হাতি সাফারি। তাই আপনাদেরও বলে রাখছি, যখনই আপনারা ডুয়ার্সে এসে হাতি সাফারি বা জিপ সাফারি কোনো প্ল্যান করবেন, বৃহস্পতিবারটাকে অ্যাভয়েড করে করবেন, কারণ বৃহস্পতিবার পুরো জঙ্গল বন্ধ থাকে। তাই এই জিনিসটা মাথায় রাখবেন। তো ঢুকে পড়লাম আমরা চিলেপাতার জঙ্গলে। কালকে এই রাস্তা দিয়ে আমরা হাসিমা স্টেশন থেকে আসছিলাম, আজকে একই রাস্তা দিয়ে আমরা চিলেপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দুপাশে জঙ্গলটা একটু খেয়াল রাখতে বলছে উদ্ধব ভাই, কারণ মাঝে মাঝে যে জন্তু জানোয়ারের দেখা মিললেও মিলতে পারে, তাই একটু জঙ্গলের দিকে ক্যামেরাকে প্যান করছি। টোটাল 16 কিলোমিটার অবধি এই জঙ্গল বিস্তৃত। প্রায় মানে অনেকটা টাইম লাগবে এই জঙ্গলটাকে ক্রস করতে। প্রায় লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিট মতো লাগবে এই পুরো জঙ্গলটাকে ক্রস করতে। তবে হ্যাঁ, এই জঙ্গল যখন ক্রস হবে, এই জঙ্গলের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না, না থাকবে কোনো ফোনের টাওয়ার, না থাকবে কোনো ইন্টারনেটের কানেকশন। এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কোদাল বস্তির জঙ্গল। অনেকে কোদাল বস্তি আর চিলেপাতা জঙ্গলটাকে মিলিয়ে ফেলে, কিন্তু কোদাল বস্তি আর চিলেপাতা জঙ্গলের মানে ভাগ করা আছে। কোদাল বস্তির জঙ্গল আলাদা আর চিলেপাতার জঙ্গল আলাদা। প্রায় 3.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম জয়গাঁওতে। এই জয়গাঁওতে রয়েছে ভুটান বর্ডার, এবং এখানকার ইমিগ্রেশন অফিসে ভোটার কার্ড দেখিয়ে আমাদের ইমিগ্রেশন করিয়ে ঢুকতে হবে ভুটানে। এখন আমরা এলাম জয়গাঁওতে এখানে আমাদের গাড়িটা থামতে হলো। গাড়িটা থেমে এখানে আমাদের ভোটার আইডি কার্ড দেখিয়ে এখানে আমাদের বর্ডার ক্রস করতে হবে, কারণ ফুড সিলিংয়ে ঢুকতে হলে আপনাদের সবসময় এই ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। শুধু ভোটার কার্ডই অ্যালাউড হবে এখানে, আধার কার্ড কিন্তু এখানে একদমই অ্যালাউড হবে না। আর চেকিং পয়েন্টে হয়তো ক্যামেরা করতে দেবে না, কিন্তু একবার ভেতরে ঢুকে গেলে তারপরে ভিডিও করতে দেবে।
তো জীবনের প্রথমবার ভুটানে প্রবেশ করলাম ফুড সিলিংয়ে। কতগুলো আপনাদের ইনফরমেশন না দিলেই নয়, যখন আপনাদের জয়গাঁও গেট ধরে আপনারা ভেতর দিয়ে আসবেন, সেই জয়গাঁও গেট থেকে যখন আপনার চেকিং করবেন তখন কিন্তু আপনার ক্যামেরা কোনো অ্যালাউ করবে না। আর যখন ভেতরে ঢুকবেন তখন আবার ক্যামেরাটাকে খুলতে পারেন। আবার যখন ইমিগ্রেশন হবে, সেই ইমিগ্রেশনের পর সময় কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর সবসময় নিজের ভোটার কার্ডটা ক্যারি করবেন। ভুটানে ঢুকে গেছি। ভুটানে ঢুকে আমরা ফুল সিলিং ঘুরবো। আজকেই অবধি আমাদের বরাদ্দ আছে ইমিগ্রেশনে, আমরা ভুটান ঘুরতে পারবো। 24টা ঘন্টা পেরিয়ে গেলে আমাদের কি হবে, পার ডে 1200 টাকা করে চার্জ দিতে হবে এই ভুটান ঘোরার জন্য। থাকতে গেলে হোক বা ঘোরার জন্য হলো, তো আমাদের 1200 টাকা করে পার ডে চার্জ দিতে হবে এক্সট্রা, যদি 24 ঘন্টা পেরিয়ে যায়। ইমিগ্রেশনের সময় আমাদের সেটাই বলা হয়েছে। আর যে অনলি 24 আওয়ার্স ইউ হ্যাভ গট টু ভিজিট ভুটান অন টুডে। তো চলুন আমাদের ফুল সিলিং ঘুরে দেখাই। এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। ডুয়ার্স থেকে সেই সব গাড়ি ভুটানে ঢুকতে পারবে যেসব গাড়িতে ভুটানে ঢোকার বারকোড রেজিস্ট্রেশন করা আছে। আমাদের গাড়ির ড্রাইভার প্রতাপের গাড়ির বারকোড রেজিস্ট্রেশন ছিল না, তাই তারই এক স্থানীয় বন্ধুর গাড়িতে করে ভুটানের ফুড সেলিংয়ে ঢুকলাম। যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে আপনাদের ড্রাইভারের গাড়ি বারকোড রেজিস্ট্রেশন করা নেই, তাহলে আপনারা ফুড সেলিং থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন, তবে একটু দরদাম করে নেবেন। এবার আসি ফুন সেলিং শহর সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে। এই ফুন সেলিং শহর দক্ষিণ ভুটানের একটি ব্যস্ততম সীমান্তবর্তী শহর এবং চুখা জেলার প্রশাসনিক কেন্দ্র। ভারতের পশ্চিমবঙ্গের জয়গাঁও সীমান্তবর্তী প্রাথমিক স্থানভিত্তিক প্রবেশপথ হিসেবে ফুন সেলিং শহর ভারত, ভুটান ও নেপালের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এটি ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর, যা তার পরিষ্কার আবহাওয়া ও পর্যটন স্থানের জন্য পরিচিত। এই ফুন সেলিং শহরের কতগুলি প্রধান দর্শনীয় স্থান হলো আমুচু হ্যাঙ্গিং ব্রিজ, জ্যাংটোপেডি লেখাং মন্দির, ভুটান গেট, খারবান্দি মনেস্ট্রি এবং কুমির প্রজনন কেন্দ্র। সময়ের অভাবে আমরা শুধু দুটো দর্শনীয় স্থান ঘুরে দেখেছিলাম, যার মধ্যে প্রথমটি হলো আমুচু হ্যাঙ্গিং ব্রিজ। ফুন সিলিংয়ে এসে আমরা প্রথম দেখতে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। এটা ফুন সিলিংয়ের প্রধান দ্রষ্টব্য জায়গাগুলোর মধ্যে একটা দ্রষ্টব্য জায়গা, হ্যাঙ্গিং ব্রিজ। পৌঁছলাম আমরা ফুন সিলিংয়ের প্রধান দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা, যেটা বললাম হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ মানে হচ্ছে এইটা হ্যাঙ্গিং ব্রিজ নয়, হ্যাঙ্গিং ব্রিজ হচ্ছে ওইটা যেখানে সমস্ত লোকেরা মিলে ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে মেন ব্রিজ। আমরা ওই হ্যাঙ্গিং ব্রিজেই যাবো, ওই যেটা দেখতে পাচ্ছেন ওই হ্যাঙ্গিং ব্রিজে যাবো। এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখার জন্য বহু লোক এখানে এই ফুন সিলিংয়ে আসে। মা, বাবা, অলি সবাই চলে গেছে হ্যাঙ্গিং ব্রিজে চড়তে, এবং ওর পেছন এখন আমি চললাম। হ্যাঙ্গিং ব্রিজ সত্যি হ্যাঙ্গিং ব্রিজ, ব্রিজটা ভালোই দুলছে, একটু সাবধানে যেতে হবে। তবে প্রোটেকশন দেওয়া আছে, দুপাশে দুদিকে ব্যারিকেড করা আছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই হ্যাঙ্গিং ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। এই তোরসা নদীর উৎপত্তিস্থল চীনের তিব্বতের চুম্বি উপত্যকায়, যেখানে এর নাম মাচু। এই তিব্বত থেকে তোরসা নদী ভুটানে প্রবাহিত হয়েছে, যেখানে এর নাম আমুচু। তাই এই ফুন সেলিংয়ে তোরসা নদীর নাম আমুচু নদী।
ভারতে প্রবেশের আগে এর দৈর্ঘ্য 358 কিলোমিটার, যার মধ্যে 113 কিলোমিটার তিব্বতে এবং 145 কিলোমিটার ভুটানে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের পর এটি তোরসা নামে পরিচিত। বাংলাদেশেও এর একই নাম। পরে ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। বুঝলাম ওপাশটা যাবো না, কিন্তু অলি দেখছি আমার আগে অনেক আগে পৌঁছে গেছে, তাই ওর পেছন পেছন আমিও যাই ওদিকটায়। হ্যাঙ্গিং ব্রিজ পার করলাম, এ মাথা থেকে ও মাথা। এবার মেন ব্রিজ দিয়ে যাব, ওই যেখান থেকে আমরা এসছিলাম। আর হ্যাঙ্গিং ব্রিজ ভেবেছিলাম, আর হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আর ওদিকে আর যাবো না, একটু মেন ব্রিজ দিয়ে যাই, সোজা পথে যাই। এতক্ষণ তো কঠিন পথে গেলাম। তবে হ্যাঙ্গিং ব্রিজটা অসাধারণ লাগলো, দুর্দান্ত লাগলো। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই হ্যাঙ্গিং ব্রিজটা, আমি কেমন আপনাদের দেখাতে পারলাম। এটি হলো আমুচু সাসপেনশন ব্রিজ। 175 মিটার লম্বা সেতুটি ভুটানের দীর্ঘতম স্থায়ী সেতু। এবার এই ব্রিজের মাথা থেকে হ্যাঙ্গিং ব্রিজটাকে দেখতে কেমন লাগছে সেটা দেখুন একবার। হ্যাঙ্গিং ব্রিজ কেমন দেখালাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন হ্যাঙ্গিং ব্রিজ দেখা শেষ, এবার আমাদের গাড়িতে উঠতে হবে, যেতে হবে পরের দ্রষ্টব্য স্থানে। সঙ্গে থাকুন। এখানে একটা নিয়ম আছে, এখানে গাড়ি চালানোর সময় কোনো গাড়ির হর্ন দিতে পারবে না, মানে কোনো হর্ন বাজাতে পারবে না। আমি এখন এতক্ষণ ধরে গাড়িতে বসে রয়েছি, একটা হর্ন মানে হর্ন দিতে কোনো গাড়িকে দেখিনি। জিজ্ঞেস করলাম যে হর্ন দিলেই 1350 টাকা ফাইন। আর এখানে জায়গা বিশেষে ওভারটেক হয়, সবসময় ওভারটেক হয় না। এটাই এই ভুটানের নিয়ম, যে হর্ন দিলেই 1350 টাকা ফাইন। ভুটানের রাস্তা মাখনের মতন মোলায়েম। তো এখন আমরা পৌঁছলাম বড় গুম্ফাতে। এখানে এন্ট্রির জন্য টিকিট আছে,
মা আর অলি গেছে টিকিট কাটতে। কত টিকিট? কত টিকিট? 30 টাকা করে। 30 টাকা করে, মানে 3 জনের 90 টাকা। 90 টাকা। আর ক্যামেরা মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। ভিতরে নেওয়া নেই, বাইরে দেওয়া হচ্ছে তো। বাইরে দেওয়া হচ্ছে। মানে ভেতরে গিয়ে ফটো তুলতে পারবো না, মানে গুম্ফার ভেতরে, গুম্ফার বাইরে তুলতে পারবো, তাই তো? পার পার্সন 30 টাকা করে, মানে 3 জন গেছে, বাবা যেতে পারলো না, 3 জন 90 টাকা। চলুন ভিতরে যাই। এই খারবান্দি মনেস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 400 মিটার উঁচুতে অবস্থিত। 1967 সালে আশি ফুনসো চন্দ্রন নামে একজন রাজকীয় মহিলা এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে একজন নিঃসন্তান মহিলা এখানে তার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করেছিলেন, একটি সন্তানের আশীর্বাদ চেয়েছিলেন, তখন তার প্রার্থনা সত্য হয়েছিল। তারপর থেকে এই খারবান্দি মনেস্ট্রির জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং পর্যটকেরাও এখানে আসতে শুরু করে। তো এই গুম্ফার ভেতর থেকে এখন বেরিয়ে এলাম। ভেতরে একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি রয়েছে। ভেতরে তো ফটোগ্রাফি একদম অ্যালাউড নয়, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। মোটামুটি জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে পুরো ভুটান শহরটাকে এখানে পুরো দেখা যায়। আর এখানে আর তেমনি দেখার কিছু নেই। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব, কিন্তু তার আগে ভিউ পয়েন্ট যেটা আছে যেখান থেকে পুরো ভুটান শহরটাকে দেখা যায়, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই এখানে এই মনেস্ট্রির ভিতরে রয়েছে মার্বেল দিয়ে তৈরি 5টি সমান আকৃতির স্তূপ। এই প্রতিটা স্তূপ একটি গুরুত্বপূর্ণ স্তূপের উপর ভিত্তি করে তৈরি, যা ভারত বা নেপালের কোথাও ভগবান শ্রী গৌতম বুদ্ধের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে যখন এই মন্দিরটি নির্মিত হয়েছিল, তখন এখানে প্রতিটা স্তূপের উপর একটি প্রতিরূপ তৈরি করা হয়েছিল, যা ভগবান বুদ্ধের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাকে এক জায়গায় উপস্থাপন করে। তো গুম্ফা দেখা শেষ। এখন আমাদের যেতে হবে, কারণ আর সময় নষ্ট করলে চলবে না। এখন অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায় বলতে এখন লাঞ্চ করতে হবে তোরসা রিভার ক্যাম্পে, তারপরে কালকে জলদাপাড়া হাতি সাফারির জন্য রিপোর্টিং করতে হবে সন্ধ্যে 6টা নাগাদ। তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সঙ্গে থাকুন। এখানে পেট্রোল আর ডিজেলের দাম কত? যারা ভুটানে এসেছেন তারা নিশ্চয়ই জানেন, তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। পেট্রোলের দাম 62 টাকা পার লিটার আর ডিজেলের দাম 68 টাকা পার লিটার। যদি আমি আমার গাড়িটা এখানে নিয়ে আসতাম, ফুল ট্যাঙ্ক করে নিয়ে যেতাম। ভুটানে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালাতে হয়, কারণ এখানে তো একেবারে হর্ন বাজানো যাবে না। আর তারপর যদি একটু ভুল হয়ে যায়, এখানে ট্রাফিক সিগন্যাল নেই, কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সিসিটিভি ক্যামেরা থেকে ডিটেক্ট করে আপনাকে ফাইন দিতে হবে যদি একটু গাড়ি চালাতে ভুল হয়ে যায়। তাই ভুটানে যথেষ্ট মানে নিয়ম মেনে খুবই সাবধানে গাড়ি চালাতে হয়। আর রাস্তা ক্রস করার সময় যদি কেউ রাস্তা ক্রস করে, আগে তাকে গাড়ি থামিয়ে তাকে রাস্তা ক্রস করতে দিতে হবে। কেউ যদি হাত দেখিয়ে মানে ক্রস করতে চায়, রোড ক্রস করতে চায়, গাড়ি থামিয়ে দিতে হবে, সে বেরিয়ে যাবে, তারপর আপনারা যেতে পারবেন। এটাই হচ্ছে ভুটানে গাড়ি চালানোর আরেকটা নিয়ম।
এখন আমাদের ভুটান থেকে বেরোবার পালা। এখানে তার যথেষ্ট নিয়মের কড়াকড়ি, তাই এখন আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকে বেরোবো। এই যে সামনে গেট, এই যে তো চলুন আমরা ভুটান থেকে বেরোবো এখন। এখন যেখানে সেখানে দাঁড়ানো যায় না এখানে, আর খুব সাবধানে মেপে মেপে পা ফেলতে হয়, এত এখানে নিয়মের ঘোরাঘুরি। আপনারা বেরোয় বাইরে গিয়ে রেস্ট করুন। এই যে এক্সিট দিয়ে হ্যাঁ, আর যদি জানে ভুটানে এসেছি তাহলে আনতে তো বলবি। তো আমরা এখন বেরিয়ে এলাম ফুনসিলিং থেকে। একটা জিনিস আমরা বারবার বলে রাখছি যে এখানে কিন্তু ভোটার কার্ডটা কিন্তু খুবই মাস্ট, সেটা ফুনসিলিংয়ে ঢোকার পথে হোক বা ফুনসিলিং থেকে বেরোনোর জন্যই হোক। ইমিগ্রেশনের সময় ভোটার কার্ড কিন্তু সবসময় লাগবে, আধার কার্ড কিন্তু চলে না, ভোটার কার্ডই চলবে। তো যত ভালোই লাগলো ফুনসিলিংটা ঘুরে। ফুনসিলিংয়ে হ্যাঙ্গিং ব্রিজ দেখলাম আর একটা মনেস্ট্রি দেখলাম। এখন যাব আমরা লাঞ্চ করতে। আমাদের গাড়ি এখন ভুটান বর্ডার থেকে বেরিয়ে এখানে আসবে, আমরা সেই গাড়িতে উঠবো, তারপর আবার দেখা করছে কে সাথে। ডুয়ার্সে ফেরার পথে আমরা দুপুরে লাঞ্চ করতে রওনা দিলাম এখানকার এক স্থানীয় পপুলার রেস্টুরেন্টে, নাম তোরসা রিভার ক্যাম্প রেস্টুরেন্ট। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, মশলা কুলচা এবং চিকেন কষা। প্রতিটা খাবার খুবই টেস্টি। আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ড থাকবে এই তোরসা রিভার ক্যাম্প রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পেছনেই বয়ে চলেছে তোরসা নদী, তবে বেশিরভাগটাই চল পড়ে গেছে। খাওয়া দাওয়ার পর এই জায়গাটিতে এসে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। এই রেস্টুরেন্টের পেছনেই রয়েছে এই তোরসা নদীর একটা অপরূপ প্রাকৃতিক শোভা। যদি আপনারা এই রেস্টুরেন্টে খেতে আসেন, কোনো মতেই এই ভিউটা মিস করবেন না। একদম রেস্টুরেন্টের পেছনেই রয়েছে একটা গেট আছে, গেটটা খুলেই আপনাদের চলে আসতে হবে এই তোরসা নদীর ভিউ পয়েন্টে। এই রেস্টুরেন্টের মানে এই ধাবা, ওপেন ধাবা বলতে পারি, রেস্টুরেন্ট তো নয়, এটা একটা ওপেন ধাবার মতো করা আছে। প্রতিটা জায়গায় ছোট ছোট একটা করে কটেজ মতো করা আছে, যেখানে টেবিল পাতা রয়েছে মানুষের খাওয়ার জন্য। এখানকার খাবারগুলো সত্যি খুব ভালো, কুলচাটাও ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল, চাউমিনটাও ভালো ছিল। তো এখন আমরা যাব, গাড়িতে উঠবো, এখানকার পালা এখানেই শেষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রওনা দিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, কারণ পরের দিন আমাদের হাতি সাফারির জন্য রিপোর্টিং করার ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্কের অফিসে।
তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে, যেখানে আমাদের কালকে আছে হাতি সাফারি। কিন্তু হাতি সাফারি আছে সকাল 8:30, কিন্তু তার আগে আমাদের এসে এই 6টা নাগাদ এসে আমাদেরকে রিপোর্টিং করতে হবে। উইদাউট রিপোর্টিংয়ে কিন্তু হাতি সাফারি অ্যালাউড হয় না। তাই এখন এসছি আমরা ডকুমেন্টগুলো জমা দিতে। যে ডকুমেন্টগুলো বলতে আমাদের আধার কার্ড দিয়ে আমরা যেহেতু আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, আধার কার্ডের জেরক্স কপিগুলো জমা দিতে হবে। আর আমাদের যে টিকিটটা রয়েছে সেই টিকিটটাও একটা হার্ড কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তো আজকে সেই রিপোর্টিং করতেই এলাম। রিপোর্টিং করে একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা আমাদের কটেজে ফিরে যাব, মানে হোমস্টেতে ফিরে যাব। আমাদের রিপোর্টিং শেষ হলো। এখন আমাদের অফিস থেকে একটা ছোট পেপার দিল, যেখানে আমাদের গাইডের টাকাও 350 টাকা পে করতে হলো। তো সেই মানে ছোটো যে পাসটা নিয়ে আমাদের কালকে আনতে হবে এখানে এসে জমা দিয়ে তারপর আমরা আমাদের হলং পয়েন্ট, সেই হলং পয়েন্ট থেকে হাতি সাফারি স্টার্ট করতে পারবো। একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র টিকিট কাটলেই হবে না। অনলাইনে টিকিট কাটার পর কিন্তু তার আগের দিন একটা রিপোর্টিং টাইম আছে। রিপোর্টিং না হলে আপনারা কিন্তু এই হাতি সাফারি করতে পারবেন না। আর যে রিপোর্টিং টাইমটা একটু ভালো করে দেখে নেবেন, যে কখন রিপোর্টিং টাইম আপনাদের, যেদিন আপনাদের হাতি সাফারি করার আছে তার আগের দিন জেনারেলি হয়। টাইমটা একটু লক্ষ্য করে রিপোর্টিং করিয়ে যাবেন, তাহলে আপনার হাতি সাফারি করতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা যাব হোটেলে। তো আমাদের দ্বিতীয় দিনে ভুটানের ফুল সিলিং সফর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটাকে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট আপনাদের খুব ইনফরমেটিভ আর খুবই ভালো লেগেছে। আর আপনাদের কমেন্ট আশায় কিন্তু আমি থাকবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিবারের মতো আমাদের সঙ্গে থাকবেন। তো টিল দেন, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের পর্বে।